অবুঝ শিশু রামিসাকে নিয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার পর চারপাশের বাতাস যখন শোকে পাথর, ঠিক তখনই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দিকে ধেয়ে এলো এক বিশাল গগন বিরোধী ভুয়া ভুয়া স্লোগান। রাষ্ট্রের একজন দাপুটে এবং শীর্ষ মন্ত্রীর প্রতি সাধারণ মানুষের এই ক্ষোভ কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। আর এই স্লোগানের ধাক্কা শুধু ঢাকার রাজপথেই থেমে থাকেনি, এর তীব্র কাঁপুনি গিয়ে পৌঁছেছে খোদ দিল্লির সাউথ ব্লকেও। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দুর্দান্ত ও গোপন মাস্টার প্ল্যানে এখন ক্ষমতার শীর্ষ সমীকরণ একেবারেই পাল্টে যেতে বসেছে। বর্ডারে ভারতের নোংরা দাদাগিরির উচিত শিক্ষা দিতে এবং দেশের ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি লোহার মতো শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে তারেক সরকার এমন এক ট্রাম্প কার্ড ছুটতে যাচ্ছে, যা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ দিল্লির নরেন্দ্র মোদীরও রাতের ঘুম হারাম হয়ে গেছে। যদিও সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর এখনও আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গদিতে বসেননি, তবে তার ফেরার জোর গুঞ্জন আর পেছনের হুঙ্কারই এখন চারপাশ কাঁপাতে শুরু করেছে। তবে কি এবার সালাউদ্দিন আহমেদকে রীতিমতো কাঁদিয়ে স্বরাষ্ট্রের চেয়ার কেড়ে নিচ্ছেন লুৎফুজ্জামান বাবর? শুরু হয়ে গেল 2026 সালের রাজনীতির সবচেয়ে বড় এবং হাড্ডাহাড্ডি খেলা। জানতে হলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারটা বরাবরই এক অদ্ভুত ও অভিশপ্ত জায়গা। এই চেয়ারে যিনি বসেছেন, দিন শেষে তিনি সাধারণ মানুষের কাছে চরমভাবে সমালোচিত এবং ঘৃণার পাত্র হয়েছেন। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ আমলের দিকে তাকালেই আপনি এই সত্যটা একদম পরিষ্কার দেখতে পাবেন। সাহারা খাতুন থেকে শুরু করে মহিউদ্দিন খান, আলমগীর কিংবা আসাদুজ্জামান খান কামাল, ইতিহাস আমাদের সবারই জানা। এরা প্রত্যেকেই মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। উল্টো নিজেদের বিতর্কিত কথাবার্তা আর অদ্ভুত আচরণের কারণে পরিণত হয়েছিলেন আস্ত ট্রল আইটেমে। তাদের পতনের এই ধারাবাহিকতা যেন একটা নিয়মে পরিণত হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে এসে এই নিয়মটা যেন আরও দ্রুত কাজ করছে। অতীতে স্বরাষ্ট্রমন্ত্রীদের জনপ্রিয়তা হারাতে যেখানে অন্তত কয়েক বছর সময় লাগত, সেখানে আশ্চর্যের বিষয় হলো তুখোড় ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নেতা সালাউদ্দিন আহমেদ যেন সেই জনপ্রিয়তা হারানোর দৌড়ে সবাইকে ছাপিয়ে সুপার স্পিডে এগিয়ে যাচ্ছেন। দীর্ঘ 9 বছর ভারতে কাটানোর পর যখন তিনি দেশে ফিরলেন, পুরো বিএনপি তাকে নিয়ে দারুণ খুশি ছিল। রাজনৈতিক পাড়ায় এমন জোরালো আলোচনাও বেশ ভালোভাবেই ছিল যে তারেক রহমান দেশে ফিরতে দেরি করলে এই সালাউদ্দিন আহমেদই হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। অথচ সেই মাপের একজন শীর্ষ নেতা আজ কেন পল্লবীর রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন? রাজনীতি বিশ্লেষকরা সালাউদ্দিন আহমেদের এই দ্রুত পতনের পেছনে মূলত 3টি চরম আত্মঘাতী কারণ দেখতে পান। প্রথমত, জুলাই সনদের প্রতি অবজ্ঞা। জুলাইয়ে ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ যে জুলাই সনদ বা সরাসরি ভোটের দাবি ছিল, সেই আবেগ ও আকাঙ্ক্ষাকে তিনি চরমভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, যা তরুণ সমাজ ও আমজনতা ভালোভাবে নেয়নি। দ্বিতীয়ত, একগুঁয়ে সংবিধান প্রেম। দেশের এই চরম ক্রান্তিলগ্নে যেখানে দ্রুত ও বৈপ্লবিক সংস্কারের প্রয়োজন, সেখানে তার অতিরিক্ত এবং একগুঁয়ে সংবিধান প্রেম সাধারণ মানুষকে চরমভাবে হতাশ করেছে। মানুষ মনে করছে তিনি পুরনো ব্যবস্থার খোলস ভাঙতে চাচ্ছেন না। তৃতীয়ত, সমালোচকদের কটাক্ষ করা। বিভিন্ন সময়ে সমালোচকদের নিয়ে তার অহেতুক হাসি তামাশা এবং অহংকার মিশ্রিত কটাক্ষ, যা সাধারণ মানুষের ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে। এই তিনটি ভুলের কারণেই আজ তার স্বরাষ্ট্রের গদি একেবারে নড়বড়ে হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদের এই চরম ভরাডুবির পর পরিস্থিতি সামাল দিতে এবার নড়েচড়ে বসেছে তারেক প্রশাসন। কারণ সরকারি কাজে তুমুল গতি আনতে এবং দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি লোহকঠিন হাতে কন্ট্রোল করতে এই মুহূর্তে একজন রাফ অ্যান্ড টাফ লোকের খুব দরকার হয়ে পড়েছে। আর এই জায়গাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার শেষ দানে এক বিশাল মাস্টার স্ট্রোক দিতে চলেছেন।
রাজনৈতিক অন্দরমহলের জোর গুঞ্জন অনুযায়ী সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত জটিল ও চাপের পদ থেকে সরিয়ে খুব সম্মানজনক কিন্তু কম চাপের একটি পদে বসিয়ে সোজা বঙ্গভবনে পাঠানোর সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে। অর্থাৎ তাকে মাঠের রাজনীতি ও নির্বাহী ক্ষমতা থেকে সরিয়ে একটি আলংকারিক বা সাংবিধানিক দায়িত্বে পদায়ন করা হতে পারে। তারেক রহমানের এই বিশাল মাস্টার প্ল্যানের ভেতরে আরও অনেক বড় বড় চমক লুকিয়ে আছে। দেশের বর্তমান অবস্থায় যেখানে সাধারণ মানুষ সবার আগে শান্তি ও নিরাপত্তা চায়, সেখানে একটা শক্ত মাথার এবং অ্যাকশনমুখী নেতৃত্ব খুব দরকার। তারেক সরকার এখন আগের মতো নরম সুরে কথা বলতে বা অপরাধীদের ছাড় দিতে একদমই রাজি নন। বিএনপি সরকার চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে সামনে আনতে যার নাম শুনলেই অপরাধী সিন্ডিকেটবাজ এবং বর্ডারের ওপারের শত্রুদের বুক একযোগে কেঁপে উঠবে। আর সেই শূন্য জায়গায় এন্ট্রি নিতে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতির এক সময়ের সবচেয়ে আলোচিত অ্যাকশন হিরো লুৎফরজামান বাবর। এই লুৎফরজামান বাবরের নাম শুনলেই কিন্তু বর্ডারের ওপারের কর্তাদের কপালে লাল বাতি জ্বলে ওঠে। চোখে কালো চশমা আর ড্যাম কেয়ার ভাবের এই মানুষটি অতীতে বর্ডারে ভারতের সব মাস্তানি যেন ধূলিসাৎ করে দিয়েছিলেন। টানা 17টি বছর একটি 100 পাওয়ারের বাল্ব জ্বলা ছোট অন্ধকার ও নির্জন সেলে আটকে রেখে এই মানুষটিকে পাগল বানানোর সব ধরনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। কিন্তু তিনি আজ জেলের তালা ভেঙে মাথা উঁচু করে সাদা দাড়ি এবং সাদা পাঞ্জাবিতে আগের চাইতেও আরও বেশি পরিপক্ক ও চালাক হয়ে ফিরে এসেছেন। 2026 সালের নির্বাচনের দিন পুরো নেত্রকোনা এলাকা বাংলার বাবর তোমায় আমরা ভুলিনি এই স্লোগানে মুখরিত ছিল। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রমাণ করেছিলেন যে মানুষের ভালোবাসাকে কখনো জেলের চার দেয়ালে আটকে রাখা যায় না। 80-র দশকের সাধারণ ঘড়ির ব্যবসায়ী থেকে শুরু করে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর বাবরের স্টাইলটা ছিল একদম অন্যরকম। পাড়ার মাস্তান ও অপরাধীদের সাইজ করতে তিনি গঠন করেছিলেন স্পেশাল ফোর্স র্যাব। তার দাপটে তখন সীমান্তের ওপারে বিএসএফ পর্যন্ত ভয়ে তটস্থ থাকত। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে লুৎফরজামান বাবর কেন এতটা ভীতিজনক, এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। বিশেষ করে 2004 সালের বিশাল অস্ত্র চালানের ঘটনার পর থেকে ভারতের গোয়েন্দাদের ধারণা ইনি যদি কোনোভাবে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। ভারতের চোখে বাবর মানেই যেন এক বিশাল বিপদের নাম। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্বে একজন সিনিয়র নেতা রয়েছেন, তাই বাবর মন্ত্রিসভায় ফিরলেও হয়তো শুরুতে একেবারে ফুল পাওয়ার নিয়ে ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না। তবে খুব কাছের সূত্র বলে উপদেষ্টা, প্রতিমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের কোনো বিশেষ কৌশলগত বড় জায়গায় তাকে বসানো হতে পারে, যেখানে থেকে তিনি সরাসরি বর্ডার ও ক্রাইম কন্ট্রোলের মূল রশিটা নিজের হাতে রাখতে পারবেন। আর যদি সত্যি এই খবর বাস্তবে রূপ নেয়, তবে শুভেন্দুর বর্ডারের সব চালবাজি কিন্তু এক নিমিষেই চিটপটাং হয়ে যাবে। পশ্চিমবঙ্গের গদিতে বসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন নিজেকে এই অঞ্চলের অঘোষিত সম্রাট মনে করছেন। তার ভাবখানা এমন যেন বাংলাদেশ হাতের মোয়া। একবারেই তো কথায় কথায় তিনি কিছুদিন আগে এমন এক ফাঁপড় দিয়ে বসেছিলেন যে বাংলাদেশ দখল করা নাকি তাদের মোটে কয়েক মিনিটের ব্যাপার। শুভেন্দুর এই ফালতু মাস্তানি এবং দেশের ভেতরের টালমাটাল অবস্থা সামাল দিতে এবার সম্পূর্ণ অ্যাকশন মোডে যাচ্ছে তারেক রহমান। অন্যদিকে পল্লবীর এই এক ভয়াবহ ঘটনা সালাউদ্দিন আহমেদের গদির ভিড়টা যেভাবে নাড়িয়ে দিয়েছে, তা থেকে পরিষ্কার সাধারণ মানুষের ক্ষোভ আর সেই বিশাল ভুয়া ভুয়া স্লোগান প্রমাণ করে দেয় যে অপরাধীদের প্রতি নরম নীতির দিন এখন শেষ। আর এই হিসেবের খাতায় সবচেয়ে বড় চমক ও সমাধান হয়ে আসছে লুৎফরজামান বাবরের নাম।
প্রিয় দর্শক, রামিসা হত্যার ঘটনার পর সালাউদ্দিন আহমেদের দিকে আসা জনক্ষোভ এবং তার শূন্যস্থান পূরণে লুৎফুজ্জামান বাবরের ফিরে আসার এই জোর গুঞ্জনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই রুদ্ধশ্বাস ও সত্য বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।